নমস্কার, ঘড়িকাটা ঠিক সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় হচ্ছেন অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ ঠিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তা বলা বাহুল্য, তার কারণ আপনারা জানেন সকাল থেকে শুরু করে এখনও অবধি প্রত্যেকটি খবরের পুঙ্খানুপুঙ্খ আপডেট দিয়েছে ট্রাইব টিভি বাংলা এবং যাবতীয় বিষয় নিয়ে লোকসভা ইলেকশন নিয়ে কোথায় কীরকম ভোট সুষ্ঠুভাবে হলো কিংবা খারাপভাবে হলো, কতটাই বা খারাপ হলো কতটাই বা সুষ্ঠুভাবে হলো, এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব চলবে, কথাবার্তা চলবে, কথায় বাড়বে কথা। এই যাবতীয় বিষয় নিয়ে আসবো আলোচনা, কিন্তু তার আগে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, বাংলায় ভোট মানেই কি হিংসা? আমার দ্বিতীয় প্রশ্ন, দক্ষিণবঙ্গে ভোট প্রবেশ করতেই এত হিংসার ছবির কারণ কি? আমার তৃতীয় প্রশ্ন, পদ বাঁচাতে মরিয়া চেষ্টায় যে হিংসা ঝরে মানুষের ভালোর জন্য কি একই জিনিস ঘটে? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, দিকে দিকে ছাপ্পা ভোট দায় কার? শুধুই কি নির্বাচন কমিশন নাকি গণতন্ত্র বাঁচানোর দায় সবার? এই যাবতীয় বিষয় নিয়ে আসবো আলোচনা পর্বে, কিন্তু তার আগে দেখব এক নজরে সারাদিনের ভোট পর্ব। এক নজরে বাংলার ভোট। বোলপুরে ভোটারদের বুথে না যাওয়ার জন্য হুমকি। সকাল থেকেই তপ্ত বোলপুর লোকসভা। ভোটারদের বুথে না যাওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ইলামবাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে বলে খবর। পূর্ব বর্ধমানে বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ। অভিযোগ ওঠে। কমিশনের নালিশ বিজেপির। সকাল 6:10 অভিযোগ জানানো হয় বলে জানা গেছে। বুথ সাজানোকে কেন্দ্র করে রানীগঞ্জে অশান্তি। রাতে বুথ সাজানোকে কেন্দ্র করে রানীগঞ্জে অশান্তি। আসানসোল দক্ষিণের বিধানসভার অন্তর্গত রানীগঞ্জের নতুন এগারায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় তৃণমূল নেতা এগারার পঞ্চায়েত সদস্য বিবেক মণ্ডলের নামে। উত্তেজনা বহরমপুর লোকসভার অন্তর্গত বেলডাঙ্গার মির্জাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 85 ও 86 নম্বর বুথে কংগ্রেসের বুথ এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বোলপুরে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নানুর বিধানসভার 8 গ্রাম প্রাইমারি বিদ্যালয়ে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। চাপড়ায় মাথা ফাটল সিপিএম কর্মীর। চাপড়া থানার হাতিশালা গ্রাম পঞ্চায়েতে ভোট দিতে গেলে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ঘটনায় এক সিপিএম কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভরতপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীদের। বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভরতপুর বিধানসভার কুলুরু গ্রাম 155 নম্বর বুথ লাকুয়া চত্বরে উত্তেজনা। অবৈধ জমায়েত সরানোর জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠিচার্জ করে বলে খবর। তাতে ক্ষেপে যায় জনতা, বিক্ষোভ দেখাতে শুরু করে। ফের আক্রান্ত দিলীপের কনভয়। সোমবার সকালে প্রথমে বর্ধমানের তুল্লা বাজারে দিলীপ ঘোষ পৌঁছতে উত্তেজনা ছড়ায়, আর তারপর ফের বর্ধমান উত্তরের 204 নম্বর বুথের কাছে হামলার অভিযোগ ওঠে। ইটের আঘাতে মাথা ফাটে দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীর। একটা জিনিস স্পষ্টত বলা যেতেই পারে, সারাদিনের যে বিক্ষিপ্তভাবে ভোটের চিত্র বা ভোটের ছবি উঠে এসছে তা মোটেই শান্তিজনক নয়। এবং যে প্রশ্ন দিয়ে আজ এই শো শুরু করেছিলাম, বাংলার ভোট মানেই কি হিংসা, এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব সত্যি খুব অত্যন্ত দরকারি। তার কারণ প্রতিবার ভোট এলেই ভোট তো চলে যায়, কিন্তু ভোটের যে প্রতিরূপ, ভোটের যে প্রতিচ্ছবি তা ভয়ঙ্কর আকার ধারণ করে। কিন্তু এই ছবি বারবার বাংলায় কেন? বারবার বাংলার এই রকম ছবির পেছনে আসল রহস্যটা কি, কিংবা নেপথ্যেই বা কে? এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব সত্যিই অত্যন্ত দরকারি। তার কারণ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ভোটের যে ছবি আপনারা আজকে দেখেছেন ট্রাইব টিভি বাংলায়, তা কিন্তু চক্ষু চড়ক গাছ করবার মতো। কখনো সিআরপিএফ জওয়ান, কখনো তৃণমূল কর্মী, কখনো বিজেপি কর্মী, কখনো সিপিআইএম। গতকাল রাতে তো আরও বেশি বলা যেতে পারে কেকের ওপর কাপ পড়ার মতো। তার কারণ যে বিষয় উঠে এসছে, রীতিমতো তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে। কিন্তু এই ছবি বাংলায় কেন?
ভোট এলেই এই ছবি কেন? এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা পর্বে আসবো, কিন্তু তার আগে পরিচয় পর্ব সারবো। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন প্রত্যেকেই অনলাইনে, আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় স্বরূপ চট্টোপাধ্যায়, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় রাজু কর্মকার, তৃণমূল সমর্থক। জুড়ে রয়েছেন মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের চারজনকেই অশেষ ধন্যবাদ এবং স্বাগত ট্রাইব টিভি বাংলায় আসবার জন্য, এক কথায় অঞ্জনের এই শোতে আসবার জন্য। আসবো আলোচনা পর্বে, কিন্তু যে বিক্ষিপ্তভাবে ছবি সারাদিন ধরে ধরা পড়েছে, দুর্গাপুর তৃণমূল বিজেপি সংঘর্ষ, তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর, কালনা গেট, মন্তেশ্বরে দিলীপ ঘোষের কনভয়ে হামলা, নাকাশিপাড়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ, চাকদায় জগন্নাথ সরকারকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, সাঁইথিয়ায় ভোটদানে বাধার অভিযোগে তুলকালাম, ঘটনাস্থলে যেতেই বিজেপির জেলা সভাপতিকে গো ব্যাক স্লোগান তৃণমূলের, কনভয় নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বহরমপুরে কংগ্রেস প্রার্থী অদিত চৌধুরী। অন্যদিকে যদি আমি তাকাই তাহলে দেখবেন চাকদায় বুথ জ্যামের অভিযোগ, ঘটনাস্থলে গেলে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে ঘিরে তুমুল তৃণমূলের বিক্ষোভ, আসানসোলে বুথে যেতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে পুলিশি বাধা, তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কৃষ্ণনগরের তেহট্ট, দাদুর হয়ে নাতির ভোট, চক্ষু চড়ক গাছ, দাদুর হয়ে নাতি ভোট দিচ্ছে এবং অদ্ভুতভাবে নাতি দাদুর নামই বলতে পারছেন না, এই ছবিও দেখা গিয়েছে। তেহট্টে ভুয়ো ভোটার ধরলেন খোদ সিপিএম প্রার্থী, প্রতিবন্ধী ব্যক্তিদের হয়ে নিজেই ভোট দিয়ে যাচ্ছেন। অভিযোগে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে এবং প্রিসাইডিং অফিসারকে বদলি করে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। দিলীপ কাণ্ডে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। ইলামবাজারে 25 নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে সরিয়েছে কমিশন। ভোটের 4 ঘন্টাতেই কমিশনে 1000-এরও বেশি নালিশ। এটাই বাংলার গণতন্ত্রের উৎসব, এটাই ভোট পর্ব, যেখানে মূলত সকাল 11টা পর্যন্ত মোট অভিযোগের সংখ্যা শুনলে অবাক হবেন 1088টি, শুধু অভিযোগ। যেখানে এর মধ্যে বহরমপুর লোকসভা কেন্দ্রে 209টি, কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভা কেন্দ্রে মোট অভিযোগের সংখ্যা 331টি। এদিকে বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মোট অভিযোগের সংখ্যা 308টি, আসানসোল লোকসভা কেন্দ্রে মোট অভিযোগ 112টি, বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রে মোট 128টি অভিযোগ জমা পড়েছে। কি বাকি থাকলো? 8টা লোকসভা কেন্দ্রে ভুরি ভুরি অভিযোগ। প্রশ্ন উঠছে, ভোট নাকি অভিযোগ পর্ব? কে কাকে বিচ্ছে, কে কাকে এইভাবে দোষারোপ করছে, তার থেকেও বড় কথা, গণতন্ত্রের উৎসবে এই রক্তারক্তির ছবি কেন দেখতে হবে বাংলাকে? একেবারে মন্তেশ্বরের ছবি, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এখন একেবারে ট্রাইব টিভি বাংলার পর্দায় এক্সক্লুসিভলি। আলোচনা পর্বে আসবো, আলোচনা পর্বে আসতেই হবে, কিন্তু যে ছবি দেখানো অত্যন্ত দরকারি, সারাদিন ধরে আপনারা দেখেছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়। এখন এক কথায় অঞ্জনের শোতে বসেও এই জিনিসগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, দেখানো দরকার, দেখা দরকার, আপনাদের দেখা দরকার। তার কারণ ভোটের এই রেশিও কেন এতটা খারাপের দিকে যাচ্ছে, ভোটের ছবি কেন এতটা খারাপের দিকে যাচ্ছে। সিআরপিএফ জওয়ানকে পর্যন্ত ছাড়া হচ্ছে না। এর আগেও বাংলায় নানান রকম ছবি দেখা গেছে, যেখানে দেখা গেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর হামলা। রাজুবাবুর কাছে, রাজুবাবু তৃণমূল সমর্থক, রাজু কর্মকার তৃণমূল সমর্থক। রাজুবাবু, হচ্ছেটা কি? ভোটে প্রতিবার বাংলা শিরোনামে থাকছে, সংবাদ শিরোনামে থাকছে, দেশের বিভিন্ন প্রান্তে ভোট হচ্ছে। আমি জানি না, হয়তো আপনাদের কাছে থাকলেও থাকতে পারে, কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত, যেই মুহূর্ত পর্যন্ত আমি এই শো চালাচ্ছি, সেই শোয়ের সম্মুখীনকালে এখনও পর্যন্ত বাংলা বাইরে এরকম হিংসার ছবি ধরা পড়েনি। আপনারা যুক্তির খাতিরে বলতে পারেন নির্বাচন কমিশন করাচ্ছে ভোটটা, কিন্তু আমার প্রশ্ন ছিল, গণতন্ত্রের ভোট নাকি ভোটের গণতন্ত্র, কোনটা রাজু? প্রথম আমি যেটা বলতে চাই, ইলেকশন কমিশনের যেটা দূর দায়িত্ব সেটা হচ্ছে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করানো, এবং এটা টোটাল আমি জানি আপনি প্রশ্ন করলে এই কথাটি উত্তরে বলবেন নির্বাচন কমিশন,
নির্বাচন কমিশনের বাইরেও তো উত্তর হতে পারে রাজুবাবু। আমার প্রশ্ন স্পেসিফিক, গণতন্ত্রের ভোট নাকি ভোটের গণতন্ত্র, কোনটা? বিভিন্ন জায়গায় যে বিক্ষিপ্ত যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, আপনি মন্তেশ্বরের কথা বললেন না, দিলীপ ঘোষের যেখানে বুথে ঢুকে ভোটারদের, তার সিকিউরিটি গার্ডরা ভোটারদেরকে মারে এবং প্রভাবিত করার চেষ্টা করে, আপনি ওই ভিডিওটা দেখালেন না? আপনি মিন্টু শেখ বোলপুরের যে ঘটনাটা, আপনি হয়তো ভালো করে মন দিয়ে আমার কথাগুলো শোনেননি। মিন্টু শেখের কথা আমি বলেছি, আমি এটাও পর্যন্ত বলেছি যে ভোটের ছবি এতটাই দুঃখজনক যে গতকাল রাতে এক তৃণমূল কর্মী খুন হয়ে যায়, এই কথা আমি তুলেছি। রাজুবাবু মন দিয়ে শুনতে হবে, তারপর উত্তর দিতে হবে। রাজুবাবু বলুন। বিভিন্ন জায়গায় যে মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীরা যাচ্ছেন, সাধারণ মানুষ ওখানে কিন্তু সাধারণ মানুষ তাদেরকে তাড়া করছে বা এই করছে। তার কারণ, আমি মালদা থেকে ইংলিশ বাজারে আমার বাড়ি, এখান থেকে যিনি দাঁড়িয়েছিলেন, আমি একটা এক্সাম্পল বলছি আপনাকে। উনি ইংলিশ বাজার থেকে বিধায়ক এবং দক্ষিণ মালদা থেকে উনি লোকসভার প্রার্থী। তো কিছুদিন আগে সাধারণ মানুষ বিধায়ক নিখোঁজ হয়েছে এই বলে সারা ইংলিশ বাজারে পোস্টার লাগায়। তো যে সমস্ত প্রার্থীরা বা বিজেপি যারা নেতারা দীর্ঘদিন তাদেরকে দেখা যায় না, অথচ শুধুমাত্র ভোটের সময় যায়, এবং সেখানে সাধারণ মানুষ যখন তারা করে তাদেরকে তাদের কাছে জানতে চায় যে দীর্ঘদিন ধরে তারা তাদের পাশে নেই কেন। তো এই ধরনের ঘটনা যখন ঘটে তখন সরাসরি তৃণমূলের নামটা চলে আসে। আজকে কোথায় টোটো চালক, টোটোর দুজনের মধ্যে ঝগড়া হয়েছে বা মারপিট হয়েছে, সেখানে দিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের গোষ্ঠী। তো এই ধরনের যে ঘটনাগুলো, মানে আপনি হরিমাটির কথা বলেন, সেখানে তো তৃণমূল এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। আপনি ভরতপুরের কথা বলেন, সেখানে তো মারা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী মেরেছে তৃণমূল সমর্থকদের। তো দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে অন্যদিকে শুভেন্দু অধিকারী মানে সার্টিফাইড করছেন, মানে সার্টিফিকেট দিচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনী খুব ভালোভাবে কাজ করছে। তো আমরা তো ঘটনায় দেখছি যে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলের কর্মীদের মেরেছেন এবং বিভিন্নভাবে ভোটারদেরকে প্রভাবিত করার একটা ঘটনা আমরা দেখছি। তো এই সমস্ত ঘটনা যে শুধুমাত্র যে একটা দিক দিয়ে এটা কখনোই নয়, কারণ আপনি কথা বলেছেন একদিক দিয়ে কখনো বিচার করা যায় না, এবং একদিক দিয়ে বিচার করার জন্য আমি এখানে বসেও নেই। আমি প্রত্যেককে প্রশ্ন করব, তার কারণ প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। তার কারণ যে ভোটের ছবি আজ ধরা পড়েছে বিক্ষিপ্তভাবে, শুধু তৃণমূল নয়, বিজেপিও কোনো অংশে পিছিয়ে নেই এবং কংগ্রেসও কোনো অংশে পিছিয়ে নেই। বিভিন্ন রকম ছবি উঠে এসছে, বুথ জ্যাম থেকে শুরু করে রিগিং, প্রত্যেকটা জিনিস উঠে এসছে। আমি স্বরূপবাবুর কাছে আসবো। স্বরূপবাবু, ভোটের ছবিটা এরকম কেন? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন খেলা হবে, আপনারা বলছেন খেলা বন্ধ হবে। খেলা বন্ধ হবে এইভাবে? মমতা বন্দ্যোপাধ্যায়টা বলতেন বদলা নয় বদল চাই, আপনারা কি এবার সত্যি সত্যি বদল নয় বদলা চান, এরকম কোনো কনসেপ্টে বিশ্বাস করছেন? দেখুন, বদলা নয় বদল চাই বলেছেন, আর আপনি যদি পশ্চিমবঙ্গে তো অর্ধেক খুন লিপিবদ্ধ হয় না, তা সত্ত্বেও যদি ডেটা দেখেন 191টা খুন হয়েছে লাস্ট বিধানসভা নির্বাচনের পর থেকে। এবং এই যে ডেটাটা, এরা খেলা হবে মানে বিরোধীদেরকে খুন করব, তাদের মহিলাদের উপর অত্যাচার করব, সেইগুলোকে তাদের জমি নিয়ে নেব বা আগুন লাগিয়ে দেব, এইটা তাদের খেলা। বাংলাদেশের একজন আওয়ামী লীগের এমপির কাছ থেকে দাঁড় করা স্লোগান, ওটা স্লোগান ক্রিয়েটার তৈরি করে। আপনাদের কাছে খেলা বন্ধ হবে মানে কি? যারা এই দলের সঙ্গে যুক্ত, প্লিজ শুনে নেন। রাজুবাবু আপনার সবার কাছে আসবো, প্লিজ আমার প্রশ্ন শুনে নিন। আমি বলিনি। স্বরূপবাবু আমার প্রশ্নটা শোনা যাচ্ছে? আমার প্রশ্ন একটু শুনে নিন। আপনি বলছেন যে যারা এই খেলা হবে বলছেন তারা আসলে মার্ডার বা খুন এইসবের সঙ্গে যুক্ত থাকতে চাইছেন। তাহলে কি আপনারা খেলা বন্ধ হবে বলতে এটা বলতে চাইছেন যে যারা খুন করবে, মার্ডার করবে, বিভিন্ন স্ক্যামের সঙ্গে যুক্ত থাকবে, তারা আপনাদের দলে গিয়ে ওয়াশিং মেশিন হয়ে যাবে, ওয়াশিং মেশিনে ঢুকে যাবে, সেটা বলছেন আপনারা?
দেখুন, ওয়াশিং মেশিন তো তৃণমূলে গেলে হয়। মানস ভূঁইয়ার বিরুদ্ধে খুনে চার্জশিট ছিল, মানস ভূঁইয়া তৃণমূলে দিয়ে খুনে চার্জশিট চলে গেল। অর্জুন সিং এর বিরুদ্ধে 160টার ওপর মামলা ছিল, তৃণমূলে গেল, সেগুলো শুনানি হলো না। এখন আবার বিজেপিতে এসছে, শুনানি হতে পারে। বা বিমল গুরুংকে কলকাতা পুলিশ তাদের একজনকে মারার জন্য এসকর্ট করে আবার উল্টে নিয়ে গেল। তো আসল ওয়াশিং মেশিনটা কে? রাজীব ব্যানার্জির বিরুদ্ধে বলেছিলেন মাননীয়া, অথচ মাননীয়া রাজীব ব্যানার্জিকেই নিয়ে নিলেন। ঋতব্রত বিরুদ্ধে বলা হলো যে ঋতব্রত নাকি মাননীয়াকে হ্যাকেল করেছে, অমিত মিত্রকে হ্যাকেল করেছে, তাকে নিয়ে নিলেন। তো আমার মনে হয় সাংবাদিক হিসাবে আপনারও তৃণমূলের কথাটা বলার আগে একটু দেখে নেওয়া দরকার ইতিহাসটা। স্বরূপবাবু শুনে নিন প্লিজ। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি তৃণমূলের কোনো কথা বলার জন্য শুধুমাত্র বলিনি, প্রশ্নটা করেছি। আপনি আপনার ডিফেন্ড করতেই পারেন, কিন্তু সাংবাদিকদেরকে এইভাবে হিট করবেন না। আমি চলে আসবো রতনবাবুর কাছে। রতনবাবু প্লিজ, বেশ আপনার টাইমে আপনাকে বলার সুযোগ দেবো। রতনবাবু শুনে নিন, বেশ। স্বরূপবাবু আপনার কাছে আবারও আসবো, আপনার টাইমে আপনার কাছে আসবো। রতনবাবু আপনি শুনে নিন এবার প্রশ্ন। কংগ্রেসের তরফেও আজ ভোটে প্রবণতা, বিভিন্নভাবে প্রলোভন দেখানো, এই ছবি উঠে এসছে। কংগ্রেসও এবার পিছু পা হলো না। তৃণমূলের হাত ধরছেন বলে কি এরকম অবস্থা যেটা ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রে হয়েছে? এই রাজ্যেও কি একই রকম অবস্থা? সেই জন্যই আপনারা করছেন তৃণমূল কংগ্রেসের হয়ে? কোনটা? রতনবাবু আমার কথা শোনা যাচ্ছে? টেকনিক্যাল কিছু ইস্যু হয়েছে, রতনবাবুর কাছে আবার আসবো, কিন্তু তার আগে জয়দেববাবুর কাছে আসবো। জয়দেববাবু, সামগ্রিক চিত্রটা আজ যা দেখা গিয়েছে বাংলায়, এটা কি সত্যিই কাম্য? তার কারণ যে ছবি উঠে আসছে বাংলাতে, এটা তো কাম্য ছিল না সাধারণ মানুষের কাছে। প্রতিবার ভোট এলে দফায় দফায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যেই প্রবেশ করেছে তখনই এই চিত্র যেন আরও বেড়ে উঠছে। কি মনে করছেন, কেন হচ্ছে এরকম জয়দেববাবু? দেখুন, এগুলোর জন্য সরাসরি দায়ী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। কারণ তারাই ইনস্টিগেট করে, তারাই উত্তেজনাটা ছড়িয়ে দেয়। দেখে নেব, বুকের ওপর পা তুলে দেবো, বুকে দাঁড়িয়ে বন্দুক চালাবো, বা চড়াম চড়াম ঢাকের বাদ্যি, গুড় বাতাসা, জল, কত কিছুই তো আমরা শুনলাম বঙ্গ রাজনীতিতে। তা এই শব্দ বন্ধনী গুলো কারা শুরু করেছিল? চড়াম চড়াম ঢাকের শব্দ, গুড় বাতাসা, বুকের ওপর দাঁড়িয়ে গুলি করে দেবো, জিপ টেনে ছিঁড়ে ফেলবো, এইগুলো বিজেপি তৃণমূল নির্বিশেষে বলেছে। এবং মানে আক্রমণাত্মক হওয়াতে সিপিএম এবং কংগ্রেসও কোথাও পিছপা হয়নি। এবারে দেখুন, যারা এনাদের অনুগামী হয়, যারা নিচু স্তরের কর্মী, তারা এটাকে পার্সোনাল নিয়ে নেয়। আজকে আপনি একটু আগে দেখুন, কীর্তি আজাদ আর আমাদের দিলীপ ঘোষ গলা জড়াজড়ি করে, কোলাকুলি করে, হ্যান্ডশেক করে যে ছবিটা উঠে আসছে আপনাদের টিভির পর্দায়, দেখলে মনে হবে কত মিলমিশ, এদের তো মধ্যে কোনো দ্বৈরথ নেই। এই কীর্তি আজাদ এবং এই দিলীপ ঘোষ যখন সামনাসামনি, তখন কিন্তু এরা বন্ধুত্বপূর্ণ আচরণ শুধু নয়, আত্মীয়ের মতন আচরণ করছে। কিন্তু ঠিক অফ দ্য ক্যামেরা যখন এই দুটো ফ্রেমকে একসঙ্গে পাবেন না, তখন দিলীপ ঘোষ কিন্তু গরম গরম ভাষণ দিচ্ছে, কীর্তি আজাদও গরম গরম ভাষণ দিচ্ছে। অর্থাৎ তারা নিচুতলার কর্মীকে উস্কে দিচ্ছে, নিচুতলার কর্মীকে বলছে, যা মার খা, মার, মেরে ফেল, যা পারবি কর, আমাকে ভোটে জিতিয়ে দে। কিন্তু আসলে ভোটের শেষে দেখবেন 5 স্টার হোটেলে এরা টিউলিপ গ্লাসে ওয়াইন বিয়ার নিয়ে হাসতে হাসতে সঙ্গীত উপভোগ করছে, বা ইনস্ট্রুমেন্টাল মিউজিক উপভোগ করছে, বা সুইমিং পুলের ধারে দাঁড়িয়ে গাত্র অবগাহন করছে। অর্থাৎ ওপরতলায় এরা সব আমে দুধে মিলে মিশে একাকার। নিচুতলার কর্মীগুলো, এই স্বরূপ বাবু, রাজু বাবু, এরা হচ্ছে হাঁটি, গড়াগড়ি খাচ্ছে, নিচে বসে মারামারি কাটাকাটি করে। কিন্তু ওপরে আপনি কোথাও দেখবেন না এদের মধ্যে। আমি এই একটা জিনিস শুধু এখানে সংযোজন করবো, আপনি খুব ভালো কথা বলেছেন। এই একই কথা দীপক অধিকারীর মুখেও একসময় ইন্টারভিউ শোনা গিয়েছিল। বাবু আসবো আপনার কাছে। বেশ, জয়দেববাবু, এই একই রকম প্রসঙ্গ সংযোজন করতে হচ্ছে আমাকে। দীপক অধিকারী ওরফে দেব, তিনিও একসময় কথা বলেছিলেন সাধারণ মানুষের, সাধারণ কর্মীদের উদ্দেশ্যে এই কথাটি বলেছিলেন, বার্তা দিয়েছিলেন যে ওপরে ওপরে সব সঠিক রয়েছে, সব ঠিক রয়েছে, আপনারা নিচের তলায় যারা যারা রয়েছেন তারা প্লিজ নিজেদের মধ্যে এরকম কিছু করবেন না যা থেকে আপনাদের প্রাণহানি হতে পারে, সমস্যা হতে পারে। আপনিও একই কথা বলছেন, তাই তো জয়দেববাবু? না, কিন্তু তাতে বলার পর কুণাল ঘোষের কি প্রতিক্রিয়া ছিল? কুণাল ঘোষ কি শাস্তি দিয়েছিল? কুণাল ঘোষ সেখানে কি বলেছিল?
কুণাল ঘোষ তো তখন খড়গহস্ত হয়ে গেল, মানে দীপক অধিকারী তুমি কি বলছো? এটা বলার পরে তো নিচুতলার কর্মীরা ডিমোটিভেটেড হয়ে যাবে, মারপিট করবে না। এই যাবতীয় বক্তব্য দীপক অধিকারীর পরে এবং বিস্ফোরক নানান রকম মন্তব্য, এবং কুণাল ঘোষকে এক প্রকার সাধারণ সম্পাদক পদ থেকে কিছুদিন আগেও নানান রকম একটা জটিলতা সৃষ্টি হয়েছিল, রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, নানান রকম বাকবিতণ্ডা। সেই কুণাল ঘোষকে আবারও 35 নম্বরে স্টার ক্যাম্পেনার হিসেবে ব্যবহার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিস্ফোরক ব্যাপার জয়দেব বাবু। না, এটা হচ্ছে কি বলুন তো, আইওয়াস একবার হলো যে এরকম করা হয়েছে, তার জন্য দল থেকে আমি বার করে দিলাম, দেখো আমি কিন্তু কঠোর শাস্তি দিলাম। আবার পরক্ষণেই মানুষের দাবিতে আবেগে আবার তাকে আমরা দলে নিলাম। আমি বোধহয় কোনো একটা টিভি চ্যানেলে বলেছিলাম এভাবেও ফিরে আসা যায়। এইটা দেখিয়েছে দুই বাঙালি, এক সৌরভ গাঙ্গুলির প্রত্যাবর্তন ইডেনের টেস্টে, আর কুণাল ঘোষ প্রিজন ভ্যান চাপড়ে মেরে কত কথা বলেও আবার সমহিমায়। আমি সেদিনও বলেছিলাম যে আজকে যারা এই ডেরেক ওব্রায়েনের চিঠি নিয়ে বা বিজেপির অনেক এরা কলার উঁচিয়ে খুব মানে কুণাল ঘোষকে অভিবাদন জানিয়েছে, এসো কুণাল এসো বিজেপিতে এসো, তাদের আমি সাবধান করেছিলাম। আমি বললাম এরকম করবেন না, এভাবেও ফিরে আসা যায়। কুণাল প্রমাণ করেছে আবারও ফিরে আসবে। জয়দেব বাবু আসবো আপনার কাছে আসবো জয়দেব বাবু। একটা ইন্টারেস্টিং বিষয় যা আপনি বললেন, চরম শব্দ, এই শব্দের সঙ্গে সবাই একেবারে ওতপ্রোতভাবে সবাই জানে যে এই শব্দ কে ব্যবহার করেছিলেন এক সময়, এবং আপনি কাকে নিশানা করলেন সেটাও সবাই বুঝতে পেরেছে ইতিমধ্যে, যেই দর্শকরা দেখেছে। আজকে একটা ছবি আপনাদের সামনে তুলে ধরবো, একটু শোনাবো, পিসিআর থেকে বলবো অন করতে সাউন্ড, ঠিক কি ঘটনা ঘটেছিল এবং বক্তব্যটা কি, বিস্ফোরক এক বক্তব্য, শুনুন। এখন গুড় বাতাসা আপনারা জানেন এটা গ্রাম্য ট্রেডিশন, আপনারা জানেন ভোট চলছে, যেহেতু এটা গ্রাম্য এলাকা, গ্রামের মানুষ বাইরে থেকে গুড় বাতাসা খাওয়া। আমাদের কিছু অনেক আদিবাসী পাড়ার এখান আসছে, তারা রোদে গরমে আসছে, তাদের গুড় বাতাসা জল খাওয়ানো হচ্ছে। গুড় বাতাসা এবং জল যেই পেটে পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, ইনি হচ্ছে বাবু দাস, না ইনি অনুব্রত মণ্ডল নন। কি বলছেন একবার শুনুন। পিটিয়ে বার করে দাও, সিপিএম তেড়ে দাও, সিপিএম বিজেপি রেখো না, বার করে দাও, বার করে দে, দু একজন বার করে দে, উন্নয়ন দিয়ে বার করে দে, রাখিস না, অনেক বেলা রোদ বেড়েছে, বার করে দে, বার কর ভোট কর, 4টের মধ্যে ভোট শেষ কর, 4টের মধ্যে শেষ কর, হ্যাঁ 4টের মধ্যে শেষ কর। এটাই তৃণমূলের চরিত্র। বুঝতে পারছেন তো এই ছবি, সত্যি মানে আমি বুঝতে পারছি না কিভাবে এটাকে ব্যক্ত করব, ঠিক কি ভাষায় আমার এই বিষয়ে কথা বলা উচিত। আমি একেবারে রাজুবাবুর কাছে চলে আসবো। রাজুবাবু, অনুব্রত মণ্ডল হয়তো বীরভূমে নেই, কিন্তু এটা হয়তো খুব গর্বের সঙ্গে বলবেন, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অনুব্রত মণ্ডলের কথা, ঠিক তেমনভাবে হয়তো আপনিও গর্বের সঙ্গে বলবেন। অনুব্রত মণ্ডল না থাকলেও বলা যেতে পারে অনুব্রত মণ্ডলের ছাপ বীরভূমে থেকে গেছে রক্তবীজের মতো, তাই তো রাজুবাবু? রাজুবাবু আমার কথা শোনা যাচ্ছে? রাজুবাবু আপনাকে বলছি, হয়তো কোনো কারণে বোঝা যাচ্ছে না, বোঝাটাই স্বাভাবিক ব্যাপার। আমি রতনবাবুর কাছে আসবো। রতনবাবু, যে ছবি উঠে আসছে আজ, একেবারে বাবু দাস নামে একজন তৃণমূল সমর্থক, তৃণমূল নেতা, তিনি বলছেন যে বের করে দে সিপিএম, বিজেপিকে বের করে দে, পিটিএ বের করে দে, এটা মুখের ভাষা, রাজনৈতিক ভাষা। এবং তার সঙ্গে যখন কথা বলতে যাওয়া তখন তিনি নানান রকম ব্যাখ্যা প্রদর্শন করেন। প্রশ্ন ওঠে, রাজনৈতিক ভাষা দিন দিন কি এটাই কি বলবেন আপনারাও কি মেনে নেবেন যে অনুব্রত চলে গেলেও বীরভূম অনুব্রতকে ভোলেনি, অনুব্রতর মতো আরও অনেক অনুব্রত তৈরি হয়ে আছে, ঠিক যেমনভাবে বাকি বিরোধী দলনেতারা বলে শেখ শাহজাহানের মতো এরকম বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় শেখ শাহজাহান রয়েছে? কোনটা রতনবাবু?
যাচ্ছে আমার কথা? বুঝতে পারলাম না। টেকনিক্যাল কিছু ইস্যু হচ্ছে। আমি যে প্রশ্ন আমি আসবো স্বরূপবাবু আপনার কাছে আসবো, কিন্তু এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, তৃণমূল কংগ্রেসের থেকে নিতেই হবে আমাকে। রাজুবাবু কি বলবেন? আচ্ছা, নেটওয়ার্কের ইস্যু ছিল। বেশ, যে বাইকটা আপনাদেরকে শোনালাম, বাইকটা শুনতে পেয়েছেন তো? বাইকটা শুনতে পেয়েছেন? বেশ, তাহলে কি বলবেন, অনুব্রতর মতো কি আরো এরকম ডুপ্লিকেট ট্রিপ্লিকেট নানান রকম তৈরি হয়ে রয়েছে বীরভূমে? দেখুন, একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস প্রথমত অন্যায়কে প্রশ্রয় দেয় না। ফার্স্ট, ইনার বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হয়েছে রাজুবাবু? ইনার বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হয়েছে? না, আপনি যেখানে নিশ্চয়ই আমি না, প্লিজ আপনি শুনে নিন। আপনি এটা বলতে পারবেন ট্রাইব টিভি বাংলা প্রথম এই ছবিটা দেখিয়েছে? এর আগে অনেকে হয়তো ছবিটা দেখিয়েছে, তাই জন্য এক্সক্লুসিভও আমরা লাগাইনি। প্রশ্ন হচ্ছে, এই ছবি সবার কাছে এখন রয়েছে, ভাইরাল হয়েছে এই ছবি, তারপরেও কি স্টেপ নেওয়া হয়েছে আপনাদের তরফ থেকে? আপনারা বলছেন দুর্নীতি হলে, বিভিন্ন খারাপ কিছু হলে স্টেপ নেবেন, আপনারা কি স্টেপ নিয়েছেন? এই বাবু দাসের বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হয়েছে বা কি স্টেপ নেওয়া হতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, সেটা দল ডিসাইড করবে, সেই বিষয়ে আমি তো বলতে পারবো না, সেটা দল ডিসাইড করবে। ভুল, কারণ তৃণমূল কংগ্রেস কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, এটা আমরা দেখেছি। যারা অন্যায় করেছে বা ওইকে কিন্তু দল পাঠিয়ে দিয়েছে এবং বিভিন্ন জনকে। অনুব্রত মণ্ডলের জন্য কি করা হয়েছে? অনুব্রত মণ্ডলের জন্য কি করা হয়েছে, যিনি এখন তিহারে রয়েছেন? তার এগেইনস্টে কি করেছে দল? হেডফোন আছে রে, হেডফোন আছে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আপনারা দেখতে থাকুন এক কথায় অঞ্জন। হেডফোন ফিরলাম বিরতির পর। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সামগ্রিকভাবে সারাদিন ধরে এই লোকসভা নির্বাচনকে ঘিরে যে তাপ উত্তাপ চড়েছে তা বলা বাহুল্য, এবং এই বিষয় নিয়ে সরাসরি আলোচনার পর্বে আবার চলে আসবো, স্বরূপবাবুর কাছে আসবো। স্বরূপবাবু, আপনি বলছিলেন নানান রকম কথা, কিন্তু যে কথা জয়দেববাবু থেকে শুরু করে রাজুবাবু বলছেন এবং রতনবাবুর সঙ্গে আমরা কানেক্ট করতে পারছি না এই মুহূর্তে, যে ছবি উঠে আসছে সামগ্রিকভাবে, সেই বিষয় নিয়ে কি বলবেন স্বরূপবাবু? এই বিষয় নিয়েই বলতে চাইছি, যেটা আপনারা যে ক্লিপিংটা দেখালেন বীরভূমের, কি বাবু দাস নাকি, এটাই প্রমাণ করছে যে তৃণমূল আছে তৃণমূলেই। মানে তৃণমূল কিছু কিছু জিনিস জানেন তো কোনোদিনই শুধরায় না। তো তৃণমূলের এই যে এরা যতই মুখে বদলা নয় বদল চাই বলুক, বা আপনার কথায় খেলা হবে বলুন, যেটা আমি বলেছিলাম যে খেলা হবে মানে অন্য খেলা হচ্ছে আর কি, খুন খারাপি দর্শন এটার খেলা। তো এটা প্রমাণ করে দিল তৃণমূল আছে তৃণমূলেই। আর দল এদেরকে কোনো অ্যাকশন নেবে না, দল এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না। আজ অব্দি দেখুন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। অনুব্রত মণ্ডল দিনের পর দিন জামিন পাচ্ছে না, তার মানে প্রাইমা ফেসি এভিডেন্স আছে। আজকে শাহজাহান শেখের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে বলে যুবরাজ দুঃখ প্রকাশ করছে, কারণ যুবরাজের এই ফেক ভিডিওর প্ল্যানটা আগে আসেনি। আজকে পুরো সন্দেশখালী একটি দ্বীপের মানুষকে এরা হয়তো মরিচ ঝাঁপিতে যেমন বামেরা করেছিল সেরকম করতে চাইছে। আপনি দেখুন বিভিন্ন লিডিং চ্যানেলে দেখাচ্ছে। রাজুবাবু, আপনার সময় আমি বলিনি, আপনার সময় আমি বলিনি, এইটুকু সৌজন্যটা রাখুন। আমি এমনিতেই খুব কম সময় পাচ্ছি বলার, তার মধ্যে ডিস্টার্বটা করবেন না। এখানে এটাই বোঝা যাচ্ছে তৃণমূল যেহেতু প্রথম 3 দফায় যে 10টা আসনে ভোট হয়েছে, তার মধ্যে 8টা আসনে আমি বিভিন্ন চ্যানেলে বলেছি আমরা বিজেপি জয় সুনিশ্চিত, আর 2টো আসনে হাড্ডাহাড্ডি লড়াই। তৃণমূল খাতা খুলতে পারেনি, তাই দক্ষিণবঙ্গে মরিয়া হয়ে গেছে। কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা কিছু নাটক করছে অনুষ্ঠিত। যে এবারে উনি বলেছিলেন, রাজুবাবু বলেছিলেন দিলীপ ঘোষের ওখানে কর্মীর উপর বুথ জ্যাম করা হয়েছে, ছাপ্পা বুথ ভোট দেওয়া হয়েছে, আমাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। ওই জায়গাটায় আমি জানি আমার লোক আছে, সেখানের রিপোর্ট আমি বলছি, আপনি মালদার রিপোর্ট নয়। আমি সেখান থেকে বলছি যে কথা বলছি, আমাকে বলতে দিন, আপনার সবাই করিনি। এই অভদ্রতা তৃণমূলের স্বভাব, সব চ্যানেলেই দেখবেন এরা এটাই করে।
অন্যের Continue সময়। করুন। আপনি one line শেষ করুন। দিলীপবাবু One line গেছেন, শেষ করুন, please। আমি এখানে জয়দেববাবুর কাছেও দিলীপবাবু আসবো। গেছেন, আমাকে বলতে দিন। দিলীপবাবু বলুন, শেষ গেছেন করুন। সেখানে, তার গাড়ির সামনে শুয়ে পড়ে, এটা কোন ধরনের ভদ্রতা? তৃণমূলের প্ল্যাকার্ড নিয়ে তার গাড়ির সামনে শুয়ে পড়েছে, সব চ্যানেল দেখিয়েছে তৃণমূলের লোকেরা, দিয়ে তার গাড়ির তার কনভয়ে থাকা গাড়ি ভাঙচুর করা হয়েছে, ইট পাথর ছোড়া হয়েছে, সাংবাদিকের গাড়ি, আমি সংবাদ চ্যানেলের নামটা বলছি না, অন্য একটি সংবাদ চ্যানেল বলে, সংবাদ চ্যানেলের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এটাই হচ্ছে তৃণমূল আছে তৃণমূলেই। কিন্তু এইসব গুন্ডাগিরি করে ওরা একটা কি জানেন তো, ক্ষমতা কেউ হারাতে চায় না। তৃণমূল এবারে বুঝে গেছে যে তৃণমূলকে বাংলার জনগণ প্রত্যাখ্যান করেছে, এবং সেইটা বুঝে যাওয়ার জন্য এরা দক্ষিণবঙ্গের দিকে ভোটটা আসতেই এরা এইসব বাঁধরামগুলো শুরু করেছে। আপনারা প্যারালালি আরো একটা পারসেপশন তো থাকতে পারে। প্যারালালি প্লিজ স্বরূপবাবু শুনে নিন। প্যারালালি আরেকটা পারসেপশন তো থাকতে পারে যে উত্তরবঙ্গে আপনাদের সংগঠন হয়তো স্ট্রং হচ্ছে, তাই জন্য বিষয়টা কম ঘটেছে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনাদের সংগঠনটা অনেকটা বেশি উইক হয়ে পড়ছে, তাই কি? আপনি রেজাল্ট 4 তারিখে রেজাল্ট বেরোলেই দেখে নেবেন। বীরভূমের আসনগুলো, সাবেক বর্ধমানে 3টে আসন, কৃষ্ণনগর, রানাঘাট, এগুলো কে পায়? আমি বলে দিচ্ছি, জয়দেববাবু রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, জয়দেববাবু ভালো বলতে পারবেন বিষয়টা। জয়দেববাবু, সামগ্রিক চিত্রটা ঠিক কিরকম হতে পারে বলে আপনি মনে করছেন? আজ একেবারে উত্তরবঙ্গের দিকে যখন ভোট হচ্ছে তখন দেখা যাচ্ছিল এতটা পরিমাণে হিংসার ছবি বা তৃণমূল কংগ্রেসের ওপর বা বিজেপির দিকে অতটা পরিমাণে কিছু উঠে আসেনি, কিন্তু যখনই দক্ষিণবঙ্গের দিকে যাওয়া যাচ্ছে ততই যেন এর ক্রোনোলজিটা দিন দিন বেড়েই চলেছে। কি মনে হয় 4 তারিখে যে কথা বলছেন স্বরূপবাবু, সেই ছবি কি মিলতে পারে? সাউন্ড আনমিউট করুন জয়দেববাবু। প্রথমত আনপার্লামেন্টারি এবং আনকনস্টিটিউশনাল শব্দ ব্যবহার করার জন্য বিজেপির মুখপাত্রকে আমি ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। শব্দ প্রয়োগে সমস্ত লক্ষ লক্ষ মানুষ তাকে অভদ্রতা আমি বলবো। আমার সময়, জয়দেববাবু, আমার সময়, আপনার সময় যদি আমি ঢুকে বলি, আপনি নিশ্চয়ই প্রথমবার চুপ করতে বলবেন, দ্বিতীয়বার বলবেন। শব্দটা ইউজ করেছেন তাই বললাম। তৃণমূলের আমি বান্দরামো আমি চেষ্টা করছি যেন কেউ কারো কথা কাটতে না। স্বরূপবাবু প্লিজ, আমি সকলকে বলছি, অনলাইনে সবাই রয়েছেন, প্রত্যেকে সৌজন্যতা মেনটেন করুন, এবং আমি চেষ্টা করছি প্রত্যেককে সঠিকভাবে সময় দেওয়ার জন্য। জয়দেববাবুকে বলার সুযোগ দিয়েছি এতক্ষণ পরে। জয়দেববাবু প্লিজ বলুন, কন্টিনিউ করুন। স্বরূপবাবু প্লিজ। দেখুন, পশ্চিমবঙ্গে যখন ভোট হয় 2019-এ, সেই সময় লক্ষ্মীর ভান্ডার নামক প্রকল্পটি ছিল না থাকার ফলস্বরূপ আমরা দেখেছিলাম 2019-এ 18টি আসন বিজেপি নিয়েছিল। আপনাকে একটু বিরত করতে হচ্ছে, এই মুহূর্তে একটা বড় ব্রেকিং এসছে। সন্দেশখালী কাঠপোলে যে বিজেপি কর্মীদের বিক্ষোভ চলছিল, সেই বিপ্লব চরম পর্যায়ে পৌঁছায়। তারপরে পুলিশ বাধ্য হয়ে সেই বিক্ষোভ ঘটাতে গিয়ে 3 জনকে ইতিমধ্যেই আটক করেছে সন্দেশখালী থানার পুলিশ। তাদেরকে আটক করে সন্দেশখালী থানায় নিয়ে যাওয়া হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাই টিভি বাংলার পর্দায়, এক্সক্লুসিভ সেই ছবি। আপনারা জানেন সন্দেশখালী একেবারে 5ই জানুয়ারি থেকে শুরু করে এখনো পর্যন্ত একেবারে উত্তপ্ত, এবং সন্দেশখালী নিয়ে ইতিমধ্যেই 2টো স্টিং ভিডিও পাবলিশ করা হয়েছে উইলিয়াম নামক একটা ইউটিউব চ্যানেল থেকে। কিন্তু প্রশ্ন নানান রকম রয়েছে। বিজেপি কর্মীদেরকে পুলিশ এক প্রকার হেনস্থা করছে, সেই ছবিও তুলে এনেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে নানান রকম উত্তাপ রয়েছে। কিন্তু এখন যে সামগ্রিক ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, বসিরহাটের একেবারে সন্দেশখালী ফের উত্তপ্ত ঘটনায় আটক 3। সন্দেশখালী কাঠপোলে যে বিজেপি কর্মীদের বিক্ষোভ চলছিল, সেই বিপ্লব চরম পর্যায়ে পৌঁছায়। তারপরে পুলিশ বাধ্য হয়ে সেই বিক্ষোভ ঘটাতে গিয়ে 3 জনকে ইতিমধ্যে আটক করেছে সন্দেশখালী থানার পুলিশ। তাদেরকে আটক করে সন্দেশখালী থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা আবার আলোচনা পর্বে আসবো। এই মুহূর্তে জয়দেববাবুর সঙ্গে কথা বলছিলাম। জয়দেববাবু, এই বিষয়ে বিস্তারিত ক্ষমাপ্রার্থী, এই বিষয়ে বিস্তারিত কথা বলতে হবে সিরাজুলের সঙ্গে। সিরাজুল রয়েছে আমাদের সঙ্গে ফোন করে। সিরাজুল, সামগ্রিক ঘটনা নিয়ে কি বলবে, কি জানা যাচ্ছে, কি বিস্তারিত উঠে আসছে? দেখো অঞ্জন, যেটা জানি যে গতকালকে কিন্তু যে গন্ডগোল হয়েছিল সন্দেশখালীতে, একের পর এক হামলা হয়েছিল তৃণমূল কর্মীর উপর, সেই হামলাকে কেন্দ্র কিন্তু গতকাল রাত্রে সন্দেশখালী থানায় অভিযোগ করেছিল দিলীপ তৃণমূলের নেতা
দিলীপ মন্ডল তিনি কিন্তু অভিযোগ করেছিলেন সন্দেশখালী থানায় বেশ কিছু ব্যক্তির নামে, তাদের সেই সন্দেশখালী তারই ভিতরে তল্লাশি চালিয়ে গতকালকে কিন্তু 3 জনকে গ্রেফতার করে, অর্থাৎ একজন মহিলা 3 জন পুরুষকে কিন্তু গ্রেফতার করে বিজেপি কর্মী 4 জনই। সেই 4 জনকে গ্রেফতার করে মিনা কাফানা রাত্রে রাখা হয়, সেখান থেকে সকালে বার করে তাদেরকে মেডিকেল চেক আপ করিয়ে তারপরে বসিরহাটে বিকাল 4:20 কিন্তু বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদেরকে কিন্তু 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। রীতিমতো কিন্তু সেই মতো অবস্থায় কিন্তু আজ বিকালে কিন্তু সন্দেশখালী কাঠ পড়ে সেখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো কিন্তু টায়ার জ্বালিয়ে এবং গাছের গুড়ি ফেলে রাস্তায় কিন্তু অবরোধ বিক্ষোভ করেন। সেই বিক্ষোভের মধ্যে দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করে, শেষমেশ কিন্তু সন্ধ্যের পর্যন্ত সেই বিক্ষোভ চলতে থাকে। তার পাশাপাশি যেখানে বিজেপি কর্মীদের তাদের দাবি রেখাপাত্র, আজকে যেহেতু বসিরহাটে একটা প্রচারে এসেছিল রেখাপাত্রকে আমরা যখন প্রশ্ন করি যে কালকে আপনাদের বিজেপি কর্মীরা 3 জনকে গ্রেফতার করা হয়েছে, এটাকে নিয়ে কি বলবেন? রেখাপাত্র কিন্তু প্রথমবারে কিন্তু কোনো মুখ খুলতে চাননি। দ্বিতীয়বার প্রশ্ন করার পরে কিন্তু তিনি জানিয়েছেন যে দিলীপ মল্লিক তিনি যেখানে আছেন তৃণমূলের নেতা দিলীপ মল্লিক অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। আমাদের এই যে বিজেপি কর্মী যাদেরকে গ্রেফতার করেছে অন্যভাবে পুলিশকে দিয়ে গ্রেফতার করানো হয়েছে, এদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এই নিয়ে কিন্তু সিরাজুল নজর রাখো। ধন্যবাদ তোমাকে। ইতিমধ্যে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সন্দেশখালী ফের বিক্ষোভের সম্মুখীন এবং উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী, এই বিষয় নিয়ে পরবর্তী ক্ষেত্রে আরও বেশি আপডেট দেবো আপনাদেরকে, কিন্তু আবারও ফিরে আসবো আলোচনা পর্বে। জয়দেব বাবু, যে ছবি উঠে আসছে সামগ্রিকভাবে আপনি বলছিলেন, কন্টিনিউ করুন। দেখুন, আমার কাছে আপনি যে প্রশ্নটা রেখেছিলেন এবারের সামগ্রিকভাবে লোকসভা ভোটের যে বিশ্লেষণ, সেখানে আমি আপনাকে একটাই কথা বলছিলাম যে 2019-এ যখন 18টা আসন বিজেপি পেয়ে গেছিল তখন লক্ষ্মীর ভান্ডার নামক প্রকল্পটি ছিল না, যার লাভার্থী 49% মা বোনেরা। এবং তার লক্ষ্মীর ভান্ডার শুরু হবার পরেই আমরা দেখলাম এই 18টা আসনেই কিন্তু ধস নামে, যার পরিণতিতে 2021-এ তৃণমূল কংগ্রেস 213টা আসন পায়। এবং তারপরে এসএসসি, টেট, নিয়োগ দুর্নীতি, আদালত সবকিছু নিয়ে বাজারে যখন একটা আলাদা পারসেপশন এবং অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করছে, ঠিক সেই মুহূর্তেই আবার মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক দিলেন, 500 টাকাটাকে 1000 টাকা করে দিলেন। আপনি ভেবে দেখুন 2019-এর ড্যামেজটা 500 টাকার লক্ষ্মীর ভান্ডারেই মেরামত হয়ে 213-তে চলে গেছে। এখনো ভোটিং পার্সেন্টেজে 49% মহিলা ভোটার, এবং সেটা কিন্তু আজকে 500 থেকে 1000 টাকায় চলে গেছে। অতএব ড্যামেজ কন্ট্রোলে আবার বিজেপিকেই নামতে হবে, কারণ 49% ভোট যদি সিকিউর করা যায় তাহলে বিজেপির পক্ষে সুইপ করাটা সম্ভব নয়। এবং যদি আজকে আমরা ধরতাম যে বাম, কংগ্রেস এবং তৃণমূলের জোট হয়েছে, তাহলে আমরা বলতে পারতাম যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরের ফলে যে মানুষগুলো তৃণমূলের বীতশ্রদ্ধ হয়েছিল তারা সিপিএম কংগ্রেসকেও ভোটটা না দিয়ে সেই ভোটটা বিজেপিকে ট্রান্সফার করবে, কিন্তু এক্ষেত্রে সেটাও হবে না। অতএব বিজেপির পার্সেন্টেজ অফ ভোট বাকি ইস্যুগুলোতে, মূল্য বৃদ্ধির ইস্যু বলুন, বেসরকারীকরণের ইস্যু বলুন, সমস্ত ক্ষেত্রে বেকারত্বের ইস্যু সব থেকে যেটা চরম, সেই ক্ষেত্রে বিজেপি পশ্চিমবঙ্গে আগের বারের থেকে ভালো ফল করবেই না, কতটা খারাপ করবে এটাই চিন্তা। সেটাই দেখার যে বিজেপি সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে পশ্চিমবঙ্গে, কারণ তারা উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার এবং উত্তরপ্রদেশে সিট লুজ করবে। পশ্চিমবঙ্গ থেকেও একই চিত্র উঠে আসবে যে পশ্চিমবঙ্গে এই সিট পাওয়া যাবে না। স্বরূপবাবু বলুন। দেখুন, আমি আশা করব জয়দেব বাবুর এই ক্লিপিংটা আমি সেভ করে রাখবো এবং 4 তারিখে আমাদের নিশ্চয়ই কোনো না কোনো চ্যানেলে দেখা হবে আশা করি, বা তার পরবর্তী পর্যায়ে, কেন আমাদের প্রায়ই দেখা হয়। তো ব্যাপারটা হচ্ছে যে বিজেপি এই যে লক্ষ্মীর ভান্ডার বলছেন, আমরা কিন্তু এর 2 গুণ টাকা মধ্যপ্রদেশে দিই, এর 1.5 গুণ টাকা আসামে দেওয়া হয়, কিন্তু তা বলে কোথাও মহিলাদেরকে পিঠে বানাতে যেতে হয় না। এটা বলে দিচ্ছি, কোথাও মহিলাদের পিঠে বানাতে যেতে হয় না। আর বিজেপি এবারের ভোটে পার্সেন্টেজ অফ ভোট দেখবেন মোদিজির গ্যারেন্টির জন্য 80 কোটি লোককে 5 বছর ধরে বিনামূল্যে রেশন দিয়েছে। আর লক্ষ্মীর ভান্ডারের পাল্টা আমাদের বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতি বলেছে অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা করে দেওয়া হবে, 3000 টাকা করে দেওয়া হবে। সুতরাং এই ড্যামেজ কন্ট্রোলের কোনো প্রশ্ন নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতকে যে উচ্চতায় নিয়ে গেছে, এই ভোটটা লোকসভার ভোট, এই ভোটটা কোনো বিধানসভার ভোট নয়।
সেখানে যে উচ্চতায় নিয়ে গেছে প্রধানমন্ত্রী মোদিজির গ্যারেন্টিতে, এবারের ভোটে দেখবেন সারা দেশে গেরুয়া ঝড় উঠেছে। বেশ 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 বেশ, আমাদের হাতে একদম সময় কম। রাজুবাবুর কাছে একেবারে শেষ লগ্নে আসবো। রাজুবাবু, এই সামগ্রিক বিষয় নিয়ে আপনার মন্তব্য জানার চেষ্টা করবো। একেবারে শেষ লগ্নে চলে এসেছি, ওয়ান লাইনার জানবো। রাজুবাবু বলুন। দেখুন, উনি বলেন মোদিজির গ্যারান্টি তো মানুষ, বাংলার মানুষ, সারা দেশের মানুষ দেখেছে। সবাই অ্যাকাউন্ট খুলে বসে আছে, টাকা কিন্তু এখনো ঢোকেনি। আর বাংলাকে কিভাবে শোষিত বঞ্চিত করেছে সেটা বাংলার মানুষ হারে হারে টের পেয়েছে। তার জবাব 4 জুন অবশ্যই পাবে। আপনি যেটা বলেছেন দেখতে চাইবেন, আমার ক্লিপটা রেকর্ড করে রাখুন আপনি ভালো করে, যে 4 তারিখে কি হবে। সেকেন্ড, আমি একটা জিনিস বলবো, বেশ একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। আপনারা ক্লিপ রাখতে থাকুন, কোনো অসুবিধা নেই, ভিডিও সেভ করে রাখুন, কোনো অসুবিধা নেই। ট্রাইব টিভি বাংলার জন্য খুব ভালো যে আপনারা ট্রাইব টিভি বাংলার ক্লিপিং রেখে দিচ্ছেন, খুব ভালো বিষয়। কিন্তু আপনাদের 3 জনকে এবং রতনবাবু আমাদের সঙ্গে যোগদান করেছিলেন, রতনবাবুকেই 4 জনকেই অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা যোগদান করার জন্য, এক কথা অঞ্জনে এই শোতে আসবার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, তৃণমূলই হোক বা বিজেপি হোক, যারাই হোক না কেন, যত টাকাই দিক না কেন, ভাতা কেন? প্রশ্ন ওঠে, যদি সত্যি উন্নয়নের বেসিসে ভোট হয় তাহলে ভাতা কেন? কেন চাকরি বা এমপ্লয়মেন্টের কথা 2024-এ দাঁড়িয়ে কেউ বলতে পারছে না? প্রশ্ন এখানেই থাকলো। এই প্রশ্ন নিয়েই শেষ করছি আজকের মতো ট্রাইব টিভি বাংলার এই শো এক কথায় অঞ্জন। নজর রাখতে হবে ঠিক সন্ধ্যে 7টায় ট্রাইব টিভি বাংলায়। নমস্কার।